সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদের আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। 2024-এর লোকসভা নির্বাচনের প্রায় অর্ধেক সমাপ্ত হয়ে গেছে। বাংলার 42টি আসনের মধ্যে 18টি আসনের নির্বাচন সমাপ্ত হয়ে গেছে। এই 18টি আসনের নির্বাচনের সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি কি অন্য কোনো আভাস পাচ্ছেন যার জন্য ওনার সুর বদলেছে? একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, একটি রাজনৈতিক দলের সুপ্রিমো একবারে তো অবস্থান বদল করতে পারেন না। অবস্থান বদলের সঙ্গে সঙ্গে বিরোধিতারাও থাকা দরকার, না হলে তিনি কিসের একটি দলের সুপ্রিমো? অবস্থান বদল হবে ধীরে ধীরে হবে, একবারে করা যাবে না। যাই হোক, গত দুটি প্রচার সভা থেকে, নির্বাচনী প্রচার সভা থেকে তাকে বলতে শোনা গেছে ইন্ডি জোট 310টি আসন পেতে চলেছে এবং বাইরে থেকে তিনি ইন্ডি জোটকে সরকার বানানোয় সাহায্য করবেন, সরকার বানিয়ে দেবেন। এর মধ্যে আবার যোগেন্দ্র যাদব কোনো আতা নেই পাতা নেই, কখনো আপে, কখনো কংগ্রেসে, কখনো রাহুল গান্ধীর চেলা হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলছেন বিজেপি মাত্র 220টি সিট পাবে, বাকি সমস্ত সিট যারা ইন্ডি জোটের অ্যালায়েন্সে আছে তারা পাবে। এবং মমতা ব্যানার্জি শুধু কালকের প্রচার সভা থেকে বলেননি, আজকের প্রচার সভা থেকেও বলেছেন ইন্ডি জোট 310টা সিট পাবে আর আমি বাইরে থেকে সরকার গঠন করে দেবো। মমতা ব্যানার্জিকে আমার প্রশ্ন, যদি ইন্ডি জোট 310টা বা 15টা সিট পেয়েই যায়, তাহলে আপনার বাইরে থেকে সরকার গঠন করার কি দরকার? আবার একবার বলছেন এই ইন্ডি জোটের নাম আপনার দেওয়া। আপনি যদি ঘর বানালেন, সেই ঘরে আপনি কেন থাকবেন না? আপনি বাইরে থেকে কেন সমর্থন করবেন? নিজের বানানো ঘরে তো মানুষ নিজে থাকে আগে, তারপরে অন্য সবাইকে থাকতে দেয়। আপনি যখন বিরোধী মুখ হতে চেয়েছিলেন, বিরোধী মুখ হয়েছেন, আপনি সামনে থেকে লিড করেছেন, কিন্তু আপনি বাইরে থেকে সমর্থন করার কথা কেন বলছেন না? বাইরে থেকে অন্য কাউকে সমর্থন করার কথা বলছেন। ইন্ডি জোটের বদলে এনডিএ জোট হয়ে যাবে না তো? এনডিএ জোটকে বাইরে থেকে সমর্থন করার কথা বলছেন না তো? কারণ নরেন্দ্র মোদী আর যাই হোক আপনাকে জোটের মধ্যে ঢুকিয়ে নিজের বদনাম করতে যাবেন না। তার জন্য হ্যাঁ, বাইরে থেকে সমর্থন করলে করো, কোনো বিল পাস করাতে হলে তুমি বাইরে থেকে যদি তোমার মনে হয় সমর্থন করবে, করো। সেই হিসাবে নরেন্দ্র মোদী বা অমিত শাহ আপনার সমর্থন নিতে পারেন, কিন্তু আপনাকে এনডিএ জোটের মধ্যে আনবেন না। বুঝতে পারি কি আপনি এই কথা বলছেন যে বাইরে থেকে সমর্থন করবেন? বাংলার মানুষকে এত রাজনৈতিকভাবে অচেতন মনে করার কিছু নেই। বাংলার মানুষ এত রাজনৈতিকভাবে অচেতন নয়। বাংলার মানুষ সবকিছু বুঝতে পারছে যে আপনি হারতে চলেছেন, হারের গন্ধ পেয়েছেন। তার জন্য নিজের পিঠ বাঁচানোর জন্য এখনই হয়তো নরেন্দ্র মোদীকে আভাস দিয়ে রাখলেন, আমি সমস্ত বিলে আপনাকে বাইরে থেকে সমর্থন করব। কারণ মমতা ব্যানার্জির মতন একজন সুবিধাবাদী নেত্রী এই সারা ভারতে খুঁজলে একজনও পাওয়া যাবে না। এত সুবিধাবাদী নেত্রী, হ্যাঁ সবই সুবিধাবাদী, কিন্তু মমতা ব্যানার্জির মতন সুবিধাবাদী নেত্রী সারা ভারত খুঁজলেও একজন পাওয়া যাবে না। এই আমাদের অমূল্য রতন, আমরা যে কোথার থেকে একে খুঁজে এনে রেখেছিলাম, আমাদের ধন্যবাদ দিতে হয়। পশ্চিমবাংলার মানুষ এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন যার কথায় কথায় স আছে, ব আছে, সব আছে। আজকাল মমতা ব্যানার্জি আপনার ভাষণ যদি শোনাতে হয়, তাহলে বিপ সাউন্ড ইউজ করে ভাষণ শোনাতে হবে। ঘরে বাচ্চা কাচ্চা থাকে, তাদের সামনে আপনার ভাষণ শোনানো যায় না। তাহলে তাদের কাছে যে বার্তাটা যাবে, রাজনীতির বার্তাটা যাবে, সেটা কিন্তু সুখদায়ক নয়। তারা বুঝবে রাজনীতিটা বুঝি এরকম নোংরাই। তো রাজনীতিটা নোংরা নয়, রাজনীতিটা রাজার নীতি। আপনারা নোংরামি করে ফেলেছেন, সেটি আলাদা কথা। আপনি ক্ষমতা থাকার জন্য নোংরামি করে ফেলেছেন, সেটা একদম সম্পূর্ণ আলাদা কথা। আপনি এতদিন সিএ নিয়ে এত বিরোধিতা করছেন যে সিএ কোনোভাবেই হতে দেবো না, সিএ নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, অমিত শাহকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, কিন্তু সিএ কোনোভাবেই হতে দেবো না। পশ্চিমবাংলায় সিএ কোনোভাবে লাগু হতে পারবে না। আজকে হঠাৎ সিএ নিয়ে আপনি শর্ত সাপেক্ষ মানতে পারি এই কথাটি কেন বললেন? সিএ কে আবার হঠাৎ মানতে পারি এই কথাটি কেন বলছেন? এমন কি হলো? বন্ধুগণ, বলি কি হয়েছে। আমি আগে একটা কথা বলেছি না, যে পশ্চিমবাংলার মানুষ এত রাজনৈতিকভাবে অচেতন নয়। মমতা ব্যানার্জি এখন আজকাল যা বলেন আমরা তা বুঝতে পারি, তা কেন বলছেন। বিল পাস হয়ে গেছে, তারপরেও এই কথা বারবার মঞ্চ থেকে বলছেন, সিএ লাগু হতেই পারবে না। মমতা ব্যানার্জির একটি মাত্র লক্ষ্য, মুসলিম ভোট। মুসলিম ভোটটা যাতে সংগঠিত থাকে, মুসলিম ভোটটা যাতে এককাট্টা থাকে এবং সমস্ত মুসলিম ভোটটা যাতে ওনার ভোট বাক্সে গিয়ে ঢোকে। তো এই ভোট ব্যাংক রাজনীতির জন্য উনি সিএ মানবো না, মানছি না করে এতদিন নাচন কুদন করে গেছেন। কারণ বাংলাদেশে যে ইন্ডিয়ান ভোটাররা রয়েছে, কথাটা বুঝবেন, বাংলাদেশে যে ইন্ডিয়ান ভোটাররা রয়েছে, অর্থাৎ বাংলাদেশের নাগরিক, কিন্তু কোনোভাবে এই তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে একটি ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন এবং একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত তারা তৃণমূলকেই ভোট দেবেন। তাদের জন্য কি আপনি বারবার এই সিএর বিরোধিতা করতেন যে ওই ভোটটি যেন আমার কাছে আসে? তাদেরকে খুশি করার জন্য আপনি সিএ নিয়ে এত বিরোধিতা করেছেন। আমরা বুঝতে পারছি যে তাদেরকে খুশি করার জন্যই আপনি, এই বাংলাদেশি ভোটারদেরকে আপনি খুশি করার জন্যই আপনি সিএ নিয়ে এত বিরোধিতা করেছেন। সিএ তে কোথাও বলা হয়নি কারো নাগরিকত্ব যাবে, তো সিএ নিয়ে এত বিরোধিতা করার কারণ কি?
কারণ একটি ভয়ের বাতাবরণ তৈরি করে রাখা, একটি ভয়ের বাতাবরণ তৈরি করে না রাখলে, এদেরকে চাপে না রাখলে, আমার যারা ভোট ব্যাংক এদেরকে চাপে না রাখলে, এরা যদি সহজ হয়ে যায় এরা তাহলে অন্য কোথাও ভোট দিতে পারে। তো এদেরকে চাপে রাখতে হবে এবং এদের রক্ষাকর্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এদের রক্ষাকর্তা হিসাবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করা না যায় বা না বোঝানো যায় আমি তোমাদের রক্ষাকর্তা, তাহলে কিন্তু এই সিএ নিয়ে যে ভয় দেখানো এগুলো কোনো কাজে আসবে না। কিন্তু ভোটের 4 দফা হয়ে যাওয়ার পরে হঠাৎ সুর বদলে গেছে কেন আপনার? তারও কারণ আছে। এই 4 দফা ভোট হয়ে যাওয়ার পরে অর্থাৎ 5ম দফায় ভোট যখন উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনায় প্রবেশ করছে, অর্থাৎ মতুয়া ভোট আপনার দরকার, মতুয়া ভোটটিও আপনার দরকার, শুধু মুসলিম ভোটে আপনার হবে না। মতুয়া ভোট দরকার বলে আপনি আজকে কথা বলতে শুরু করেছেন, আপনার নিজের সুর নরম করে দিয়েছেন যে সিএ আমি মানতে পারি কিন্তু শর্ত সাপেক্ষ, কারো নাগরিকতা যাওয়া চলবে না, কাউকে তাড়ানো চলবে না। বিজেপি সরকার যে সিএ বিলটি এনেছেন তারা তো বারবার বলছেন যে কারো নাগরিকত্ব যাবে না, সিএ নাগরিকত্ব নেবার নয়, নাগরিকত্ব দেবার কানুন, তারা তো বারবার বলছেন। সেই শর্তটাই আজকে তাদের শর্তই এবং তাদের সুরেই গলা মেলানোর কি দরকার? একটু অন্যভাবে কথা বললে কি অন্যরকম হয়ে যায়? বাংলার মানুষ সবকিছু বুঝতে পারছে, বাংলার মানুষ আপনার এই অবস্থান পরিবর্তন দেখে হাসছে। হ্যাঁ, চুপ হয়ে যেতে পারতেন, সিএ নিয়ে কোনো কথা বলতে পারতেন না, কিন্তু না, সেটা হলেও হবে না। মতুয়া সমাজকে বার্তা দিতে হবে এবং বার্তাটা তাড়াতাড়ি এবং এক্সপ্লিসিট ওয়েতে দিতে হবে। তাই প্রচার মঞ্চ থেকে আপনি বারবার বলতে বাধ্য হচ্ছেন, গত 2 দিন ধরে বলছেন যে সিএ মানতে রাজি আছি, এবং আপনার ভাইপোই একই কথা বলছেন যে কেউ মানুক না মানুক আমি সিএ মানতে রাজি আছি কিন্তু শর্ত সাপেক্ষ। আপনার চালাকি সব ধরা পড়ে গেছে, সময় শেষ হয়ে এসছে। এই 18টি লোকসভা আসনে যে ভোট হয়ে যা মানুষ রায় দিয়েছে সেটা বুঝতে পারছেন যে ওটা আপনার পক্ষে যায়নি, যার জন্য আজকে আপনি এই গান গাইতে শুরু করেছেন। এবং আগামী যে 24টি আসনে ভোট আছে বাংলায়, আরো 3 দফায় যে 24টি আসনে ভোট আছে, সেইগুলোও কিন্তু এক এক করে আপনার হাত থেকে বেরিয়ে যেতে চলেছে। কারণ আপনার হাতের যে সব থেকে মূল্যবান দফাটি হচ্ছে 7ম দফা। 7ম দফায় ভোট কি হয় সেটা পরে দেখব, যে তার পর্যালোচনা পরে করব। 5ম দফা এবং 6ষ্ঠ দফার সিটগুলো যে আপনার হাত থেকে বেরিয়ে গেছে সেটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।